যেন কোনো ডক্টর মেপে চেপে অপারেশন করার জন্য কেটেছে। তবে অনেকটা জখমও হয়েছে, রক্ত বের হয়েছে। এতক্ষণ মরার মতো রাস্তায় চিতে হয়ে শুয়ে গলা কাটা গরুর মতো দাপিয়েছে। যেই দেখলো হাতের খুব কাছে একটা ছুরি পড়ে আছে রাস্তায়, আর মেয়েটাও প্রায় কাছেই। তাই ভেতরে টকবক করার একটা আর থামাতে পারলো না। হিংসাক্ত ভাবটা তাই শরীরের আঘাতকেও ছাড়িয়ে গেল। পাশে থাকা ছুরিটা তুলে নিয়ে ক্ষিপ্ত মনোভাবে মেয়েটার দিকে এগিয়ে দিল ভয়াল এক আঘাত করার উদ্দেশ্যে। সৌভাগ্যবশত আচমকা বিহানের চোখে এমন একটা দৃশ্য পড়তেই ওর চোখ কৌটার থেকে বের হওয়ার উপায় তড়িতে মস্তিষ্ক কেমন সচল হয়ে উঠল। একেবারে ঝড়ের বেগে রাহাকে এক হাতে দিয়ে বুকের সাথে মিশিয়ে ঘুরিয়ে নিল, আরেক হাত দিয়ে ছেলেটার কবজি বরাবর আঘাত করার উদ্দেশ্যে হাতটা বাড়িয়ে দিল ছুরির দিকে। বলবান হাতের এক আঘাতে ছুরিটা ছিটকে পড়ার আগে কচ করে একটা শব্দ হলো। মুহূর্তে চোখ মুখ খানিকটা কুঁচকে নিল বিহান। ছুরিটা দূরে গিয়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে রাহা কিছুই বুঝতে পারল না। নির্বিকার ভাবে শুধু বিহান ভাইয়ের উমে জড়িয়ে থাকলো অবুজের প্রাণহীন বস্তুর মতো। ডান হাতের নিচে বুকের সাথে লেপ্টে আছে রাহা। ওদিকে বা হাত দিয়ে টুপ টুপ করে কিছু জড়ছে, তা বেশ অনুভব করলো বিহান। তবুও আর চুপ রইল না। এক অশনি চাহনি দিয়ে ছেলেটার বুক বরাবর প্রকাণ্ড লাথি দিয়ে উঠল। কাটা জখমে এক সর্বনাশী লাথি খেয়ে ছেলেটা সত্যি আর দাঁড়াতে পারল না। আবারও রাস্তায় ঢলে পড়ল। রাহা বোবা প্রাণীর মতো চুপটি করে রইল। বিকার অনুভূতি শূন্য একটা পাথরের মতো দাঁড়িয়ে থাকলো ও চোখের চাহনি থির, যেন এসব কিছু তাকে পাথর বানিয়ে দিয়েছে। ওর অবস্থা দেখে খানিক ঘাবড়ে গেল বিহানের। কলিজা মোচড় দিয়ে উঠল। ডান হাত দিয়ে ওর গাল স্পর্শ করে বলল, নাথিং এলসে জান, আমরা বাড়ি ফিরবো। বিহান আর সময় নষ্ট করতে চাইল না। এভাবে মেয়েটা ওর জীবনের সবচেয়ে কঠিন সময়টা একটু আগেই কাটালো। নয়তো খানবাড়ির সন্তানরা এক একটা যত্নের চাদরে মুড়ে থেকেছে। বিশেষ করে বিহান এই মেয়েটাকে ছোটবেলা থেকেই আগলে বড় করেছে। পারেনি শুধু ও কলিজায় ঢুকিয়ে রাখতে মেয়েটাকে, অথচ বিহান ওর কবজি চেপে ধরলো। পিছন ঘুরে এক পা বাড়ালো। অনুভব করলো রাহা এখনো পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল শূন্যে তাকিয়ে। বিহানের অপরাধ বোধ ভেতরটা হাহাকার করে তুলল। শুকনো ঢোক গিলে বাড়ানো পাটা আবারও রাহার দিকে এগিয়ে নিল। খুব ক্ষীণ নরম সুরে জানতে চাইল, পারবি আদুরি? প্রশ্নটা করলেও রাহা উত্তর দিতে পারল না। মেয়েটা ভেতরে ভেতরে যেন ফুফিয়ে শেষ হয়ে যাচ্ছে, অথচ বাহির থেকে এক টুকরো জমা বরফ খণ্ড। নিজের উপর ওঠা রাগটা সামলে নিয়ে বিহান আর কোনো কথা বাড়ালো না। খানিক ঝুঁকে রাহাকে পাজা কোলে তুলে নিল। এইটুকু রাস্তা, অথচ বিহান যত্ন করে নিজের প্রশিকে কোলে তুলে নিয়ে আসলো বাইকের সামনে। আস্তে করে নামিয়ে দিয়ে বাহু ধরে বসালো ওকে। মেয়েটা এখনো ধীরে নিচুল, যেন প্রাণহীন কোনো বস্তু। চোখের চাহনি ধীর নিষ্পলক। ঠিক আছিস তো আমার জান? বলতে বলতে বিহান ওর আপাতমস্ত চোখ বুলালো। ওকে ঠিক দেখেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, অথচ একবারও খেয়াল করলো না এতক্ষণ পর
নিরস ক্লান্ত এক জোড়া নেত্র এক রাস প্রশ্ন নিয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। দু হাতে তালুতে রাহার ছোট আতঙ্কিত নিষ্প্রাণ মুখটা তুলে নিয়ে ওর কপালে চুমু দিল। পরপরই দু হাত দিয়ে বুক গহীনে জাপটে ধরল কিশোরীকে। বাইকে বসে থাকা রাহার মাথাটা দাঁড়িয়ে থাকার কারণে বিহানের বুকের মাঝ বরাবর গিয়ে ঠেকেছে। মাথাটা শক্তকে ওর বুকে চেপে ধরে অপরাধী কণ্ঠে বিড়বিড় করল বিহান, আমার আদরি লক্ষ্মী জান আমার, খুব করে ভুল হয়েছে আমার, বড্ড ছড়ি, প্লিজ তুই নর্মাল বিহেভিয়ার দেখ আমার হৃৎপিণ্ডটা কি করে লাফাচ্ছে। রাহা সত্যি করে খেয়াল করলো লোকটার বুকের ভেতরটা বেসামাল ভাবে দুঃখ করছে। ওখানে যেন উথাল ঝড় বইছে। বুকের ওঠানামার গতিটা তীব্র হাঁপানোর মতো। তুই নর্মাল হো আদরি, নয়তো আমার অশান্ত বুকের ভেতরটা শান্ত হবে না। প্লিজ জান, ডু দিস। বেশ কিছুটা সময় পার হলো। বিহান নিজেকে সামলে নিলেও খেয়াল করলো রাহা এখনো তার বুকের সাথে নির্বিকার ভাবে মিশে আছে। বিহান বুঝলো অবস্থা বড্ড খারাপ। এই পরিস্থিতি আরেকটু পর তার হাতের নাগালের বাহিরে চলে যাওয়ার আশঙ্কা বেশি। রেস্টুরেন্ট থেকে খিচুড়ি নেওয়ার সময় ওয়েটারকে বলেছিল এক বোতল মিনারেল ওয়াটার দিয়ে দিতে। পাগলিটা আবার কখন জ্বালাতন শুরু করবে গলা শুকিয়ে গিয়েছে বলে। এই রাতে বিরাতে পরে বিপক্ষে পড়বে ভেবেই বলেছিল এটা এখন কাজে লাগবে। বোতলটা নিয়ে থমথমে মুখে বিহান নিজেই রাহার মুখের সামনে ধরল। রাহা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বিহান কিছুটি বলল না, ইশারা দিয়ে বুঝালো মুখে নিতে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রাহার, তাই সে আর অমত করল না। বিহান ভাই এর হাত ধরে এক ঢোক পানি মুখে নিল। আরেক ঢোক নেওয়ার সময় রাহা হঠাৎ খেয়াল করলো বিহান ভাই এর বাম হাতের তালুতে রক্ত লেগে আছে। থকথকে রক্ত কেমন ঝলসে উঠছে। কিছু সময়ের জন্য আতঙ্কে উঠল রাহা, কলিজা মোচড় দিয়ে উঠল ওর। ভ্রুকুচি করে বোতলটা ঠেলে নিয়ে নিঃশব্দে দু হাতে বিহান ভাইয়ের বাম হাতটা নিজের কাছে নিয়ে এলো। এর নৈঃশ্বাস করা কাজ দেখে বিহানের কপালও কুঁচকে গেল খানিক। সেও চুপচাপ দেখে গেল মেয়েটার অভিব্যক্তি। হাতের তালুর শেষ ভাগে কিছুটা আঘাত লেগেছে, খুব বেশি গভীর না, তবে এতটা ছোটও না, বেশ কিছুটা কেটেছে। বিদায় রক্ত এখনো থলথল করছে জায়গাটায়। রাহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, মুখ তুলে তাকালো না বিহান ভাইয়ের দিকে, আর না তো এক ফোঁটা কান্না করলো। মেয়েটা আসলেই যেন বরফের আবরণে জমে গিয়েছে। বিষয়টা ধাক্কা দিল বিহানকে। সে সন্দিগ্ধ শঙ্কিত নয়নে বুড়োজোড়া কুঁচকে কেবল তাকিয়ে রইল রাহার আদুরে শুকিয়ে যাওয়া মুখটার পানে। রাহা সেকেন্ড কয়েক চুপচাপ যান্ত্রিক বস্তুর মতো কাটা হাতটা দিকে তাকিয়ে রইল। অবশেষে একটু আগে বেঁধে দেওয়া বিহান ভাই এর রুমালটা এক টানে চুলের গোড়া থেকে টেনে বের করে নিল। থমথমে নিষ্প্রভ মুখে রুমালের গিঁটটা খুলে সেটা আবার বিহানের হাতে সুন্দর করে বেঁধে দিল। এত সময় ভীতু মেয়েটা একটা টু শব্দ করলো না। এত বড় একটা ঘটনা কি ওকে পাথর বানিয়ে দিল? বিহান সইতে পারলো না। ভেতরটা তার উন্মাদ লাগছে। বুকের মাঝে জ্বালা দেওয়া এই অন্তর্দহন আর সামলে উঠতে না পেরে অধম্য সৈনিকতা অসহায়ের মতো পরাজয় বরণ করে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল রাস্তার উপর।
রাহা তখনও বাইকের উপর নির্বিকার ভাবে অনুভূতি শূন্য তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। অমন নির্জন খোলামেলা জায়গায় বিহান হাঁটু গেড়ে রাস্তায় বসেছে তার অন্তরের মালকিনের সামনে। চোখে মুখে নিলিপ্ত অসহায় আর অপরাধবোধ। আকাশে ছিরি ছিরি বৃষ্টিরা অনেকটা কমে গিয়েছে বলেই চলে। আশেপাশে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। অদ্ভুত অন্যরকম শীতল একটা পরিবেশ। এত কিছুর বড় বিহানের হৃদয় শান্ত হলো না। হাঁটু মুড়ে রাহার সামনে বসে ওর কোলের উপর রাখা হাত দুটো নিজের দুহাতের মুঠোয় তুলে নিল। কাতর ভেঙে আসা কণ্ঠে বলল, এই আদরি, তাকা না আমার দিকে, দেখ আমার ভেতরটা পুড়ছে, নিজেকে উন্মাদ লাগছে, এক রত্তি শান্তি পাচ্ছে না তোর দার্জেলটা। তুই প্লিজ আমাকে একটু শান্ত কর জান, শুধু একটু স্বাভাবিক আচরণ কর। বোকা বোকা হাসির সাথে অবন্তর কিছু বক বক কর, তাহলেই আমি ঠিক হয়ে যাব। আমাকে একটু ঠিক কর না আদরি। রাহা নিষ্পলক তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। তার সামনে বসে থাকা মানুষটার চোখে মুখে নিলিপ্ত অসহায় বোধ আর কাতরতা দেখেই বোঝা যাচ্ছে ভেতরে অশান্তি, উদ্গ্রীব ভাব লোকটার বুক ঝাঁঝা করে দিচ্ছে। রাহা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল, কিছু বুঝলো না, মস্তিষ্কে কিছু ঢুকলো না। সত্যি সত্যি পাথরের মতো বসে রইল। কিছু সময় ওভাবেই অতিবাহিত হলো। অতঃপর রাহা প্রাণহীন শুকনো গলায় বলল, আমাকে বাড়ি নিয়ে যান। ওরা শুকনো জমে থাকা মুখ দেখে বিহানের সবকিছু তছনছ হয়ে গেল যেন। ভেতরে একরাশ অশান্তির ঝড় আর চাপা যন্ত্রণার খনি নিয়ে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করলো। আর কোনো শব্দ নিজেও খরচ করলো না সে। অদ্ভুত শীতলতা নিয়ে উঠে দাঁড়ালো। রাহা চুপচাপ বাইকের দুপাশে পা দিয়ে বসলো। বিহানও উঠে বসলো বাইকে। চাবি ঘুরানোর আগে হঠাৎ হিম শীতল কণ্ঠে বলে উঠল, তোর ওড়নাটা দেওয়া যাবে? কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল রাহা। কোনো সারা শব্দ করলো না, যেন নিজ মনে কিছু বুঝে ওঠার চেষ্টা করলো। বিহানও বেশি ঘাটালো না। সময় গড়িয়ে যেতেই রাহা নিঃশব্দে কাঁধ থেকে ওড়নাটা খুলে বাড়িয়ে দিল বিহানের হাতে। রুক্ষ কঠিন মুখে বিহান সেটা তুলে নিল নিজ হাতে। প্রস্থ ওড়নাটা জড়সড় করে বিহান একা করে নিল। এরপর সেই ওড়নাটা পিছন দিকে থেকে নিয়ে রাহাকে নিজের সাথে বেঁধে নিল। নিবাক রাহা টু শব্দ করল না, শুধু চুপটি করে বিহান ভাইয়ের সাথে বাঁধা অবস্থায় বসে থেকে ওনার বিশাল কাঁধে মাথা হেলিয়ে দিল। নিজের সাথে ওড়না দিয়ে রাহাকে পেঁচিয়ে নিয়ে এরপর বিহান বাইক স্টার্ট করলো। মিনিট সময় না যেতেই বিহান খেয়াল করলো রাহার মুঠোতে থাকা বুকের কাছের শার্টের অংশ ঢিলে হয়ে এসেছে। পিছন দিকে থেকে মেয়েটাও যেন একেবারে নিস্তেজ। এই আশঙ্কা করে বিহান ওড়না দিয়ে ভালো করে নিজের সাথে পেঁচিয়ে নিয়েছে নিজে প্রসিকে। মেয়েটা মোটেও ঘুমিয়ে যায়নি, সেন্সলেস হয়ে গিয়েছে। রাত তখন 10:56। খানবাড়ির সবার মুখে গভীর চিন্তা। জাহারা বেগম সোফায় বসে গুনগুন করে কাঁদছে মেয়ের জন্য। আফসানা বেগমের অবস্থা নাজেহাল। ছেলের চিন্তায় উনি দিশেহারা। মেয়েটাকে নিয়ে কোথায় আছে ওনার ছেলে? ফোন কেন ধরছে না? কোনো বিপদে পড়েছে কিনা সেই ভেবে অস্থির সবাই। নীলা দুই যাকে শান্ত করার চেষ্টা করছে। আরমান খানের মুখটা করুণ হয়ে আছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। অস্থিরভাবে পায়চারি করছে।
কাকে ফোন দিবে, কোথায় খুঁজে করবে, মাথা কাজ করছে না ওনার। সাদেমান খান কারোর সাথে ফোনে কথা বলছেন। 12টার মাঝে ওরা না এলে থানায় যাবেন। রায়হান খান থমথমে মুখে বসে আছেন। ওনার চোখ মুখ ধাঁধালো। ছেলের উপর বড্ড চটলেন তিনি। কোথায় আছে এত রাত অবধি মেয়েটাকে সাথে নিয়ে? সব সময় ছেলের আড়ালে বকাঝকা করা, আর সামনে এলেই ছেলের ভক্ত হওয়া রায়হান খানও আর বেশ সত্যি বিরক্ত ছেলের উপর। সবচেয়ে চিন্তায় আছে হলো জিদান। বেচারা না পারছে কিছু বলতে, আর না পারছে সবটা সবাইকে জানাতে। ওর অবস্থা হলো ডাঙায় বাঁকা জলে কুমির। যেদিকেই যাক না কেন বিপদ অনিবার্য। পরপর শুকনো ঢোক গিলেছে, একটু পরপর গিয়ে টেবিল থেকে পানি খাচ্ছে। চিন্তায় গলাটা বেশি শুকিয়ে আছে, যেন গলায় মরুভূমি আটকেছে। বাড়িতে আসার পর থেকে বড় ভাই এর দেওয়া গোপন নাম্বারটা কল দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু কল আর উঠাচ্ছে না। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। শালার ভাই আমার কোথায় আছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। মাঝখান থেকে আমাকে ফাঁসিয়ে দিল। জিদান নখ কামড়াতে কামড়াতে পিছন ঘুরতে রাগী থমথমে মুখে কমলিনীকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এক মুহূর্তের জন্য জিদান থমকালো। পরক্ষণে হাসপাতাল